তনুশ্রীদির এই অবস্থার জন্য অনিন্দকে পুলিশে ধরিয়ে দিল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রুষাকে ডক্টর দেখতে থাকে, আর তখন ডক্টর রুষাকে জিজ্ঞেস করতে থাকে যে আপনার প্রেগনেন্সি কত মাস হয়েছে সেটা কি আপনি বলতে পারবেন। এদিকে রুষা এ কথা শুনে ভয় পেয়ে যায়। রুষা তখন বলতে থাকে, ভেবেছিলাম একটু লাহিড়ী বাড়িতে বউ হয়ে থাকবো, শান্তিতে থাকবো, এখন যে কি করতে হবে, কি করবে আমাকে কে জানে, হয়তোবা জেলে পাঠিয়ে দিবে, এই সমস্ত ভাবতে থাকে। রুষা তখন ভয় পেয়ে অন্যদিকে তাকিয়ে থাকলে ডক্টর তখন বলতে থাকে, এ কি আপনি মুখটাকে এভাবে করছেন কেন, অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছেন কেন, আপনি কি ভয় পাচ্ছেন? তারপরে দেখা যাবে তনুশ্রী বলতে থাকে, ও হয়তোবা ভয় পাচ্ছে, ভয়ের কারণ আছে বলেই তো ভয় পাচ্ছে। এখন আনন্দীকে ডক্টর ডাক দিয়ে বলতে থাকে, আপনার নিশ্চয়ই একটু ধারণা আছে, কারণ আপনি তো নার্স, তাহলে ইউএসসি সম্পর্কে তো একটু ধারণা থাকবেই আপনার, তাই না? আর তখন বলে হ্যাঁ। এরপর কম্পিউটারের মাধ্যমে বাচ্চাটিকে দেখায় আর বলতে থাকে, দেখুন বাচ্চাটি কি সুন্দর, মানে 4 মাসের গর্ভবতী উনি, আর বাচ্চাটাও সুস্থ সবল আছে, কোনো ধরনের কোনো সমস্যাই নেই, যা শুনে সবাই চমকে যায়। আর তখন রুষা নিজেই চমকে যায়। রুষা তখন ডক্টরকে বলতে থাকে, কি বলছেন কি আপনি, সত্যি আমি প্রেগনেন্ট? আর তখন ডক্টর বলে, আপনি মা হতে যাচ্ছেন, আপনি নিজে বুঝতে পারছেন না যে আপনি প্রেগনেন্ট নই? আপনি এখানে কেন এসেছেন? আপনি তো এর জন্যই এসেছেন, তাই না? আপনি তো প্রেগনেন্ট, 4 মাসে প্রেগনেন্ট। যা শুনে রুষা নিজেই অবাক হয়ে যায়। কি তনুশ্রীদি তখন বলছে, এটা কি করে সম্ভব, এটা হতে পারে না। রুষা তখন বলতে থাকে, আসলে কি বলুন তো, ওরা মানুষকে সন্দেহ করতে করতে মানে কারোর যে মাতৃত্ব নিয়েও সন্দেহ করেছে, সেটা একদমই ঠিক নয়, সেটাও ভুলে গেছেন। দিদি তখন বলতে থাকে, আমি না ভাবতেও পারছি না আজকের দিনটাও দিদি লাহিড়ীকে দেখতে হলো। আর তখন রুষা বলে, কি ভেবেছিলেন দাদি স্যার, আপনার ভাইয়ের মধ্যে কোনো খুঁত আছে কি? তাই দিন ধরে আপনারা আপনার ভাইকে কত কথাই শুনিয়েছেন। আর তারপরে আনন্দী বলতে থাকে, এই বুঝে শুনে কথা বলো। রুষা তখন বলে, শুধু কি আমি বুঝবো, আপনারা কেউ বুঝবেন না? এত বছর ধরে অনিন্দ কত কিছুই সহ্য করেছে, কিছু ওকে মুখ বুঝে সহ্য করতে হয়েছে। আসলে ও না খুব ভালো মনের মানুষ, আজ অব্দি এসব নিয়ে একটা প্রশ্নও করেনি। অনিন্দ তখন বলতে থাকে, সবার মনে প্রশ্ন ছিল, অনেক প্রশ্ন, এবার নিশ্চয়ই সবার মনের প্রশ্নগুলো ঘটিয়ে গেছে। বাড়িভর্তি লোকের সামনে আমাকে নিয়ে আঘাত করা হয়েছিল, কার করে বলে দেওয়া হয়েছিল যে লাহিড়ী বাড়ির বংশধর না দেওয়ার পিছনে আমারই খুঁত ছিল। এবার তনুশ্রী উত্তর দিবে, তনুশ্রী। তোর অনিন্দ এটা নিয়ে আরো অনেক কথাই বলতে লাগে। আর তখন অনিন্দর মা বলতে থাকে, তোর দিকে আঙুল তোলা মানে তো আমার দিকেও আঙুল তোল। তনুশ্রীকে অনিন্দ অনেক কথাই বলে যে ও নিজে কি মা, যে তো ক্ষমতা নেই মা হওয়ার, অনেকে দোষারোপ করে, আরো অনেক কথা বলে তনুশ্রীকে আঘাত করে। আর তখন বলতে থাকে যে ভাবতেই খারাপ লাগে যে এরকম একটা হটলেস মানুষের সাথে আমার থাকতে হয়, কি বাড়িতে সারা জীবন চলতে হবে। দিদি তখন রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, এই তুই কি পুরুষ মানুষ, তুই এখানে পুরুষত্ব দেখাচ্ছিস? এত বড় একটা অন্যায় করেছিস, এত বড় অন্যায় করেও তুই এত বড় বড় কথা বলছিস, লজ্জা করছে না তোর? কত নিচে নামবি তুই? তখন কাকিমণি কাছে যাচ্ছে, কাকিমণি বলে, আদি। আর তখন বলে, কি কাকিমণি, কি ভেবেছো যে এই কথাগুলো বলছি, এগুলো সবার সামনে চুপি চুপি না বলে, সবার সামনে না বলে চুপি চুপি বলা উচিত ছিল? তুমি ভেবো না যে তোমাদের একা মান সম্মান গেছে, গোটা লাহিড়ী বাড়ির কিন্তু মান সম্মান গেছে, এটা ভুলে যেও না যে এটা আমাদের সবার সম্মান। তনুশ্রী তখন খুব কষ্ট পায়, আর কষ্ট পেয়ে বলতে থাকে, আমার জন্যই সব অশান্তি, আমার জন্যই সবাই খুব কষ্ট পাচ্ছে, আমি পারিনি। আনন্দী, তুমি বুঝলে আসলে খুঁতটা আমার মধ্যেই ছিল, আমি বুঝতেই পারিনি। আর অনিন্দকে বাবা ডাক শোনাতে পারলাম না মা, আপনাদের একটা বংশধর দিতে পারলাম না, বাইরের মেয়ে যা পারলো আমি সেটা পারলাম না। হ্যাঁ অনিন্দ, তুমি ঠিক বলেছো, তুমি যোগ্য নই, আমি সত্যি যোগ্য নই, অযোগ্য। এই বলে তনুশ্রী কাঁদতে থাকে। তনুশ্রী বলতে থাকে, আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে, সবাই সত্যি অযোগ্য। এ কথা বলে তনুশ্রী দৌড়ে চলে যায় বাড়ি দিকে, আর তনুশ্রী পিছনে আদি আনন্দী সবাই চলে যায়। এখন ডক্টর নার্সদের বলতে থাকে যে তোমরা এখন যাও, আমার একটু দরকার আছে। তারপরে দেখা যাবে সুপায়ন চলে আসে, আর সুপায়ন এসে বলতে থাকে, কি করে একজন মেয়েকে 4 মাসে প্রেগনেন্ট বানিয়ে দিলেন ম্যাডাম? তখন দুজনে মিলে হাসতে থাকে আর বলতে থাকে, কিন্তু ম্যাডাম আপনি এই অসাধ্যকে কিভাবে সাধন করলেন বলুন তো? আর তারপরে ডক্টর একটা পেনড্রাইভ বের করে বলতে থাকে, এটাই হচ্ছে তার কারণ, পেনড্রাইভের কারণেই রুষাকে 4 মাসে প্রেগনেন্ট বানানো গেছে। আর তখন বলতে থাকে, আপনি বুদ্ধিমতী, আপনার বুদ্ধিটা এতদিন কোথায় লুকিয়েছিল বলুন তো? বলে দুজনে মিলে কথা বলতে থাকে। আর সুপাইন বলতে থাকে যে আপনার কি চাই বলুন, আপনার কি চাই, আপনি যা চাইবেন তাই পাবেন। এদিকে দেখা যাবে তনুশ্রী বাড়িতে এসে খুব কষ্ট পায়, আর তখন দাঁড়িয়ে থাকে, কাঁদতে থাকে। এরপর আনন্দী অনিন্দকে অনেক কথা শোনাতে থাকে, বলতে থাকে যে ওই মেয়েটার আজ কি হবে,
যে আসছে পৃথিবীতে এখনো আসেইনি, তারই বা কি হবে। আর অনেক কথা বলে অনিন্দকে অনেক কথা শোনায়। আর তখন আদি বলতে থাকে যে কিরে উত্তর দে, আনন্দী কি বলছে ওর উত্তর দে। কাকিমণি তখন বলে যে যে আসছে তার শরীরের লাহিড়ি বাড়ির রক্ত রয়েছে, সে হচ্ছে আমার নাতি, আমি অনিন্দকে রুষার সাথে বিয়ে দিব। যা শুনে অবাক হয়ে যায় তনুশ্রী দিদি। আনন্দী তখন বলে আপনি এ কথা কি করে বলছেন, বলেন তো আপনি এ কথা কি করে বলছেন। তখন বলতে থাকি তুমি বেশি কথা বলো না তো। আচ্ছা এই যে মেয়েটা এত এত দিন ধরে এই বাড়ির বউ, ও কি দিয়েছে সবাইকে, যা দিতে পারলো না সেটা রুষা বলে এই মেয়েটা দিল। আচ্ছা একজন মেয়েকে বিয়ে দেওয়া হয় কিসের জন্য বলো তো, কিসের জন্য, সংসারটা তৈরি করার জন্য। ওর এতটুকু ক্ষমতা হলো না যে আমার বাবুটা আঁচলে ধরে রেখে দিবে, সেটা তো করতে পারলোই না, উল্টো আমার বাবু বাবার ডাকও শুনতে পারলো না, শুধুমাত্র এই মেয়েটার জন্য। তারপর ও কি ভাববে যে ও এই সংসারে থাকবে। শ্রী কথাই শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে মা, তখন বলে মা এখন মামা ডাকছো কেন, এই বাড়িতে পাকাপাকি ভাবে একটা জায়গা করে নেওয়ার জন্য, তাই তো। অনিন্দ তখন বলে কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করলো না যে আমি কেমন আছি তনুশ্রীর সাথে, আমি ওর সম্পর্কে মানে ওর সাথে সম্পর্কটা টিকিয়ে রেখেছি। আর আজকে ওর পুরুষত্ব নিয়ে ও কথা উঠেছে। তখন কাকিমণি তো বলেই দেয় যে রুষার সাথে বিয়ে দিবে বাবুর। কথা শুনে তনুশ্রী কষ্ট পেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। ওর আনন্দী রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে এই মেয়েটির সাথে যদি অন্যায় হয় আমি বলে দিলাম কোনোদিনও এই বাড়িতে কারো ভালো হবে না, কারো না। আর তারপরে অনিন্দ বলে যে মা এই মেয়েটি কেন এত কথা বলছে। তখন বলে বলবো তো, এই বাড়ির বউ আমি, আমার কথা বলার অধিকার আছে। আদি তখন বলতে থাকে যে কেন, ওর উত্তর দে, তুই কেন কথা এড়িয়ে যাচ্ছিস। এদিকে দেখা যাবে সোপাইন আড়াল থেকে সবটা শুনতে থাকে আর বলতে থাকে অশান্তি শুরু হয়ে গেছে, আমি এই পরিবারটাকে ধ্বংস করে দিব, কেউ বাঁচতে পারবে না, কেউ না। এরপর সেখান থেকে সবাই চলে যেতে লাগলে অনিন্দ তখন বলতে থাকে অর্থাৎ যা হবার হয়ে গেছে, যা বলেছে মা তাই হবে, এ কথা বলে সেখান থেকে চলে যায়। আর তখন আনন্দী যখন অনিন্দর কাছে যেতে লাগে ঠিক তখনই আনন্দী বলতে থাকে আপনি কিসের জন্য আটকাবেন আপনি। আর তখন বলে আপনিও তো এই বাড়ির পুরুষদের মধ্যেই পড়েন। এরপর বলে মানে কি আনন্দী, কি বলছেন কি আপনি। এরপর বলে হ্যাঁ একদম কথা বাড়াবেন না আপনি, আপনার সাথে আপনার ভাইদের পার্থক্য কি, আপনিও তো মানে আপনারা সবাই তো এক সমান। দিয়ে কথা শুনে অবাক হয়ে যায়, আর বলে আমি কি করেছি। তখন বলে হ্যাঁ আপনি করেছেন। তখন বলে আপনি এটা বলছেন, আর আপনি তো জানেন আমি কতটুকু মানে সবকিছু আমার মতো করে আমি বজায় রাখতে চাই, আমি ওদের মতো নই, তারপর আপনি এ কথা বলছেন। আমার কর্তব্য আমি সবকিছু ঠিক রাখি। আর তখন আনন্দী বলে কোন কর্তব্য, মেরিনেস্টের কর্তব্য, আর বাড়ির কর্তব্যটা, বাড়ির মানুষের মুখের দিকে তাকানোটা সেটা কি কর্তব্যের মধ্যে পড়ে না। কি বাচ্চা ছেলে দিনের পর দিন তনুশ্রী সোমনাদি কতটা কষ্ট পাচ্ছে সেটা কি আপনি বুঝতে পারেন। আর তখন আদি বলে কেন বলছেন এই সমস্ত। আনন্দী বলে আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না কারণ আপনি কোনোদিন বুঝতেই চাননি। কিন্তু কেন বুঝতে চাননি তা জানেন তো, কারণ এই বাড়ির বাকি পুরুষদের মতো আপনিও শুধুমাত্র নিজের কথা ভাবেন, তাই বুঝতে চাননি। আদি তখন বলে আনন্দী এখন কিন্তু আপনি আপনার সীমাটা ছাড়িয়ে যাচ্ছেন, কেন বলছেন এই সমস্ত, কি বলতে চাইছেন যে আমি স্বার্থপর। আর তখন আনন্দী বলে আপনি যে স্বার্থপর তা নয়, আপনি কিন্তু আপনার সঙ্গে আপনার বাবা ভাই দাদা কারো কোনো পার্থক্য নেই, শুধুমাত্র নিজের কর্তব্যর দোহাই দিয়ে আলাদা করার একদম চেষ্টা করবেন। বলে কথাটা আপনি বলতে পারলেন। এরপর আরো অনেক কথাই আনন্দী বলতে থাকে। আর তখনই বলতে থাকে আপনি যদি বুঝতে পারতেন তাহলে দিনের পর দিন মা যা সহ্য করে যাচ্ছে আপনি কেন সেটা বুঝতে পারেন না, কেন আটকাতে পারলেন না, আপনার বাবাকে কেন আটকাতে পারলেন না, নন্দিনী ম্যাডামকে নিয়ে বাড়িতে ঘুরপাক খায়, আপনি কেন সেটা আটকাতে পারলেন না। আর তখন বলতে থাকে আপনি নিজেও তো এরকমটাই করেছেন। আর তখন বলে তার মানে। এরপর বলে হ্যাঁ তিথির ম্যাডাম কেন এই বাড়িতে থাকে, কেন থাকে, আপনি কি বুঝতে পারেন না তিথির ম্যাডাম এই বাড়িতে থাকলে আমার মনের উপর কতটা চাপ যায়, আপনি তো এক বিন্দু বুঝতে পারেননি। কথা শুনে অবাক হয়ে যায় আদি। আর তারপরে বলতে থাকে তিথির ম্যাডাম থাকলে যে আমার ভিতর কি চলে আপনি কিছুই বুঝতে পারেন না। এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর যখন সোমনাদির ঘরে যায় তখন দেখতে পায় সোমনাদি নিজে সুসাইড করে মাটিতে পড়ে আছে। তখন আনন্দী দেখে অবাক হয়ে যায়, চিৎকার করে সবাইকে ডাকতে থাকলে তখন সবাই চলে যায়। সেখানে গিয়ে দেখি তো অবাক হয়ে যায়, হসপিটালে নিয়ে অনিন্দ বলতে থাকে যে আমাকে ফাঁসানোর জন্য এটা করেছে। অনিন্দর মাও একই কথা বলতে থাকে। আদি রেগে গিয়ে ধমক দিয়ে থামিয়ে দেয়। আর তারপরে এদিকে হসপিটালে নিয়ে আসা ডক্টর বলতে থাকে যে এটা তো সুসাইড কেস, পুলিশকে ইনফর্ম করতে হবে। আনন্দী তখন বলে আমি নিজে করবো, ওনাদের কিছু